আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই সংবাদ শিরোনাম। মারা গেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা তারেক রহমান সহ বিভিন্ন মহলের শোক। কাল নেওয়া হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সুনির্দিষ্ট তারিখ দিয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির। সরকার গঠন করলে জনগণের সেবক হয়ে কাজ করবে জামায়াত, জানালেন দলের আমির। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে না পারা হবে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, মন্তব্য সার্জিসের। জাতীয় সরকার গঠনের দাবি ভিপি নূরের। বিগত সরকারের আমলে টাকা পাচারের কারণে ঝুঁকিতে অর্থনীতি, বলছে সিপিডি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মানি লন্ডারিং বন্ধের তাগিদ টিআইবি। এবং জনশক্তি রপ্তানি খাতকে ঢেলে সাজালে প্রবাসী আয় $35 বিলিয়ন উন্নীত করা সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা। রেমিটেন্স যোদ্ধাদের মূল্যায়নের পরামর্শ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের বেসরকারি বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হলে বেলা ৩টার দিকে তাকে রাজধানীর ল্যাবেড হাসপাতালে আনা হয়। ৩:৩৫ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। ওনাকে আমরা মৃতই পেয়েছি। মৃত পাওয়ার পরে আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী সমস্ত চেষ্টা করেছি এবং ৩:৩৫ ওনাকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার সহকর্মী উপদেষ্টারা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনরা। এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন ইস্তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন। স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। সফর শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকেই হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি ওনার বিদেহী আত্মার মাগফিরাত চেয়েছেন এবং ওনার ফ্যামিলিকে একটু আগে ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, ফ্যামিলি মেম্বারদের সাথে। রাতে এশার নামাজের পর ধানমন্ডি ৭ নম্বরে বাইতুল আমান মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। কানাডা প্রবাসী মেয়ে দেশে ফেরার পর মরহুমের দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। এখন ওনার মেয়ে আসবেন, ওনার মেয়ে বিদেশে থাকেন, সেখান থেকে আসতে আসতে উনি বলে 22 তারিখ সকালে আসছেন। সকালে আসলে সেখানে ওনার দাফন হবে বুদ্ধিজীবী কবরস্থানে, যতটুকু এই পর্যন্ত আমরা খবর পেয়েছি। এএফ হাসান আরিফ 1941 সালের 10 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। 2001 থেকে 2005 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন এএফ হাসান আরিফ। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, ভূমি ও ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে জনপ্রত্যাশা পূরণের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এর কোনো বিকল্প নেই বলেও মত তাদের। রাজধানীতে পৃথক 2 আয়োজনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এসব কথা বলেন। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ২৪-এর ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। পরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাদের আর্থিক সহায়তা তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নিজের দলের বাইরেও সকল শহীদ আহতদের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। এ সময় ২৪-এর আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ৫ আগস্ট পরবর্তী গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটির রাজনীতিতে আশা নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আছেন যারা নেতৃত্ব দিয়েছেন, তারা যদি দল করেন খুবই ভালো কথা, তারা গণতন্ত্রের জন্য দল করছেন, কিন্তু এইটা যেন আবার রাজকীয় দল হয়ে না ওঠে। নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করলো অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু কেন জানি মনে হচ্ছে রোড ম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোড ম্যাপ। এইটা আমার মনে হয় সাধারণ মানুষের কাছে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দিচ্ছে। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনী রোডম্যাপ ও জন আকাঙ্ক্ষা শীর্ষক এক আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারকে কারো কথায় কান্না দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অনুগ্রহ করে রোড ম্যাপ সুনির্দিষ্ট দিয়ে দেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। কে কি বললো এটাতে কিছু আসে যায় না, জনপ্রতিনিধিরাই ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে, কোনটা হবে। এ সময় জাতীয়তাবাদী শক্তিকে আবারও নির্মূল করার ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন বিএনপির সিনিয়র এই নেতা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জামায়াত ইসলাম সরকার গঠন করলে দেশের রাজা নয়, জনগণের সেবক হয়ে কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর খামারবাড়িতে জাতীয় কৃষিবিদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় কোনো ধরনের চাঁদাবাজি ও দখল বাণিজ্য করতে না দেওয়ার ঘোষণাও দেন তিনি। জামায়াত আমির বলেন, বাংলাদেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে, যা ৫ অগস্টের আগে কল্পনা করারও সাহস ছিল না। খায়রুল ইসলামের রিপোর্ট। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় কৃষিবিদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিগত সরকারের নানা অনিয়মের কথা তুলে ধরেন বক্তারা। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদ সরকার দেশটাকে গুম ও খুনের রাজত্বে পরিণত করেছিল। বিশেষ করে গত ১৫.৫ বছর একটানা একটি ফ্যাসিস্ট সরকার এই জাতির ঘাড়ের উপর ছিল। তারা দেশটাকে সব দিক থেকে খাবলে খুবলে শেষ করে দিয়েছে। খুন, গুম, দর্শন, লুণ্ঠনের চারণভূমিতে তারা পরিণত করেছিল বাংলাদেশকে। বেলুনের ভিতর বাতাস ঢুকিয়ে বলা হয়েছে এটাই আমাদের হিমালয় পর্বত। জাতিকে বলা হয়েছে জাতি আছে এখন উন্নয়নের হাইওয়েতে, কোনো সময় বলেছে মোটরওয়েতে। আমিরে জামায়াত আরো বলেন, এ যাবৎকালে যারা দেশের ক্ষমতায় এসেছে তারা প্রত্যেকেই দায়িত্ব পালনে অবহেলা করেছে। অতীতে যারা দেশ শাসন করার সুযোগ পেয়েছিলেন তারা যদি তাদের দায়িত্বটা পালন করতেন, সত্যিকার অর্থে বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হতো। কিন্তু অনেকে সোনার বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়ে এটাকে শ্মশান বাংলাদেশ বানিয়েছিলেন। আল্লাহ যদি এই দেশের জাতির খেদমত করার সুযোগ আমাদের হাতে তুলে দেন, আমরা ইনশাল্লাহ জমিদার কিংবা মালিক হব না, আমরা হব জাতির সেবক। আমাদের কাজ হবে চৌকিদারের কাজ, পিয়নের কাজ। আমরা কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে আমরা চাঁদাবাজি করি না, করব না, এবং কোনো চাঁদাবাজকে আমরা বরদাস্ত করব। আমরা দখল বাণিজ্য বুঝি না, আমরা করব না এবং করতে দেব না। বাংলাদেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে, যা ৫ আগস্টের আগে কল্পনা করাও সাহস ছিল না বলে মন্তব্য করেন জামায়াতের আমির। আল্লাহ যেন একটা সত্যিকারের খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ২৪-এর গণ অভ্যুত্থানে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিচার শেষ করে যেতে না পারা হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। ছাত্র জনতার আন্দোলনে খুলনায় শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে কথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সুযোগ বুঝে এখন অনেক রাজনৈতিক দল নোংরা অপরাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। পরে খুলনা বিভাগের ৫৮ শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। সেই জুলাইয়ের ২০ তারিখে, ২৫ তারিখে, ৩০ তারিখ পর্যন্ত বলেছিল যে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি,
আমরা ফ্যাসিস্ট হাসিনার পতনের সাথে একমত হব কিনা, সেই সংগ্রামে যুক্ত হব কিনা। তারা যদি আজকে বড় বড় গলায় আমাদের সামনে বলে যে এই অভ্যুত্থানের তারাই সামনের সারিতে ছিল, আমরা শুধু অংশগ্রহণ করেছি, তাদেরকে আমরা শুধু একটি জিনিস বলতে চাই, বড় গলায় কথা বলার আগে নিজেরা বিবেকবোধের জায়গা থেকে একটি জিনিস শুধু চিন্তা করুন যে ওই জুলাইয়ের পুরো মাসে আপনাদের অবস্থানটি কি ছিল। এখন আপনাদের এই ব্লেম গেম, এই নোংরা অপরাজনীতির যে গেম আপনারা খেলছেন, এগুলো দিয়ে আপনারা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করতে পারবেন না। গণহত্যাকারী শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জানুয়ারি থেকে সারা দেশে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানীর শাহজাদপুরে সমাবেশে তিনি এ ঘোষণা দেন। ভিপি নূর অভিযোগ করেন, দায়িত্ব নেওয়ার 4 মাস পার হলেও এখনও অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের গুপ্ত হত্যার শিকার হতে হচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিত্যপণ্যের দাম ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে ডাকসুর সাবেক ভিপি অবিলম্বে জাতীয় সরকার গঠনের দাবি জানান। 4 মাসেও এখন পর্যন্ত এই সরকার দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে নাই, যার ফলে এখন আমাদের বিপ্লবী ছাত্ররা হত্যাকাণ্ডের আশঙ্কা প্রকাশ করছে। অনেককে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে, দুর্ঘটনা না পরিকল্পিত, সেগুলো সন্দেহ সংশয় তৈরি করছে। অর্থনৈতিক পরিস্থিতি এখনো একই আছে, বাজার ব্যবস্থাও অস্থিতিশীল। রাজধানীর উত্তরায় একটি বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 12 নম্বর সেক্টরের নিচতলার লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগলে 3 ঘন্টার চেষ্টায় আগুন নেভায় ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এ সময় ভবন থেকে উদ্ধার করা হয় 7 জনকে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকায় আবারও আগুন, তাতে পুড়ে ছাই আরও একটি বহুতল ভবন। বেলা 11:15টার দিকে উত্তরা 12 নম্বর সেক্টরের শাহ মখদুম এভিনিউয়ের লাভলিন রেস্টুরেন্টে বিকট শব্দে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। দ্রুতই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। নিচতলা থেকে শুরু হলেও 6তলা ভবনের প্রায় সব ফ্লোরেই হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রথমে বিকট শব্দ হয়েছে, নিচতলাতে অনেক দৌড়াদৌড়ি চিল্লাচিল্লির শব্দ পেয়েছি। তারপর আমি জিমের ডোর খুলে পরে সাইডে আমার গ্লাস ছিল, ওই গ্লাস ভেঙে আমি লাফ দিয়েছি 3 তলা থেকে। গ্যাসের সিলিন্ডারগুলো তারা অল্প টাকার বিনিময়ে তারা ভরে নিয়ে সেখানে, কারণ অনেক প্রেসারে ভরে, এই প্রেসারের কারণে এই সিলিন্ডারগুলো বাস্ট হয়েছে। প্রথমে একটি ইউনিট আছে, কিছুক্ষণের মধ্যে আরও 2টি ইউনিট আসে। ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনগণের সহায়তায় কিছু লোকজন নামানো হয় উপর থেকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাণে বেঁচে যান অন্তত 7 জন, যাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী। লিকেজ থেকে এইটা আগুনটা একটু বেশি হয়ে গিয়েছিল। যেই 7 জনকে উদ্ধার করেছি তার মধ্যে 6 জন মহিলা এবং তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন। অগ্নির দৃষ্টিকোণ থেকে এই বিল্ডিংটা একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছিল। আগুন নেভানোর এই পুরো কাজে যোগ দেয় পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা। একটা ঘটনা কেন ঘটছে তার পেছনের কারণটা অনেক বেশি চিহ্নিত করা দরকার এবং সে অনুযায়ী সচেতনতা বাড়ানো সহ তৎপরতা বাড়ানো দরকার প্রশাসনকে। কোনো ঘটনা ঘটলেই কেবল সবাইকে দেখা যায় এমনটা যেন সবসময় না হয়, তাহলে আদতে ঢাকাকে নিরাপদ করা যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে অনেকের মধ্যেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, উত্তরা, ঢাকা। আওয়ামী লীগের সময়ে বিদেশে টাকা পাচারের ঘটনা বাংলাদেশের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চেষ্টা করলে পাচার করা অর্থের বড় অংশ দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অর্থ পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এই সুযোগ বন্ধের তাগিদ দিয়েছে টিআইবি। রিপোর্ট মাহবুব কবির চপলের। এমন দৃশ্য দেখে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ইতিবাচক ধারণা হবে বিশ্বের যে কারো। তবে শ্বেতপত্র কমিটি বলছে উন্নয়নের নামে দেশে শূন্যায়ন হয়েছে। 1.5 দশকে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা, যা বাংলাদেশের ব্যাংক ও অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে গেছে। এসব টাকা ফিরিয়ে আনার কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। পাচার হওয়া অর্থের বেশিরভাগ গেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সহ 10 দেশে।
ডক্টর ইউনূসের ইমেজ কাজে লাগিয়ে এসব দেশ থেকে টাকা ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছে সিপিডি ও টিআইবি। টাকা ফিরিয়ে আনাটা অসম্ভব কিছু না, কিন্তু এটার প্রক্রিয়াটা অনেক দীর্ঘ এবং জটিল। ওনার ভাবমূর্তি অবশ্যই গুরুত্বপূর্ণ। উনি যদি কোনো দেশকে কিংবা কোনো প্রতিষ্ঠানকে অ্যাপ্রোচ করেন সহযোগিতার জন্য, তারা তো সবাই হাত বাড়িয়ে দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আন্তর্জাতিক বিভিন্ন দেশগুলোর বলে যে সহমর্মিতা আছে, আন্দোলনের প্রতি সহমর্মিতা ছিল, কাজে হয়তো বা এটাকে টেলিস্কোপিং করা যাবে। যেই দেশে টাকাটা আছে, যুক্তরাষ্ট্রে যে টাকা রয়েছে কিংবা যুক্তরাজ্যে যে টাকাটা রয়েছে, কানাডায়, সিঙ্গাপুরে, দুবাইতে, নানান জায়গায় যে টাকাগুলি রয়েছে, ওই দেশের সহযোগিতাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে তারা তাদের দেশে যে টাকাটা ঢুকে সেটা আবার কিভাবে ফেরত পাঠাবে সেটারও তো কিন্তু এগুলো প্রক্রিয়া রয়েছে, এটা কোনো অসম্ভব বিষয় না। অর্থ ফিরিয়ে আনার পাশাপাশি টাকা পাচারের পথগুলো বন্ধের পরামর্শ দিচ্ছে গবেষণা প্রতিষ্ঠানগুলো। কিছু কিছু এনে তারা একটা এক্সাম্পল তৈরি করতে পারেন যে এইভাবে করা যায়, তার পরবর্তীতে আগামীর সরকারই কিন্তু সেটা তাদের ইচ্ছার উপর নির্ভর করবে। এটার পাশাপাশি যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে যে প্রক্রিয়াগুলিতে অর্থ পাচার হয় সেগুলোকে যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে, যেটার কিন্তু আইনি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আমাদের আছে, প্রয়োগটা নেই। সেই জায়গায় জোর দিতে হবে বেশি, যাতে করে এখনো কিন্তু অর্থ পাচার হচ্ছে, যে প্রক্রিয়া অর্থ পাচার হয়, যে মূল প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু চলমান। সুশাসন আর বিনিয়োগের পরিবেশ ভালো হলে অর্থ পাচার কমবে বলে মনে করছেন গবেষকরা। জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মানুষের পরিবর্তন চর্চার প্রবাসীদের যথাযথ মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার করে এ খাতকে ঢেলে সাজানো গেলে আগামী বছর থেকে $35 বিলিয়ন রেমিটেন্স আসবে বলে আশা জনশক্তি বিশেষজ্ঞদের। রাজধানীর এফডিসিতে ছায়ার সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অর্থনীতিবিদ আবু আহমেদ বলেন, আইএমএফ এর কড়া শর্ত মেনে ঋণ নিতে গিয়ে অর্থনীতির মৌলিক কাঠামোর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বিগত সরকার। রেমিটেন্স যোদ্ধাদের মূল্যায়নের পাশাপাশি এ খাতকে আধুনিকায়ন করা গেলে আইএমএফ এর ঋণ নেয়ার দরকার হবে না বলে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মিজান শাহজাহানের রিপোর্ট। আন্তর্জাতিক অভিবাসন ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এই ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অভিবাসী কর্মীদের যথার্থ মূল্যায়নই পারে রেমিটেন্স প্রবাহ বাড়াতে, এমন বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল ছিল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিরোধী দল হিসাবে সংসদে উত্থাপিত প্রস্তাবের বিরোধিতা করে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। রেমিটেন্সের 49% চলে যাচ্ছে অবৈধ হুন্ডির পথে। আমাদের সামাজিক মূল্যায়ন নিশ্চিত করতে হবে মাননীয় স্পিকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিমস হেলবেটাস বাংলাদেশের প্রকল্প পরিচালক আবুল বাশার। আমাদের রেমিটেন্স প্রবাহ অনেক বেশি, কিন্তু মানুষের তুলনায় কম। যতগুলো মানুষ বিদেশে যান সে তুলনায় কম। এগুলোর জন্য আপনারা যতগুলো কারণ ব্যাখ্যা করেছেন, এগুলোই মূলত কারণ। যেমন হচ্ছে আমাদের ইনকাম লেভেলটা যদি বাড়াতে না পারি তাহলে রেমিটেন্স বাড়বে কি করে। বিতর্কের মূল্যায়ন পর্বে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, এক ব্যক্তির হাতে 10 ব্যাংকের খবরদারি দিয়ে লুটপাটের পথ তৈরি করে দিয়েছিল বিগত সরকার। আইএমএফ থেকে আমরা কত নিচ্ছি? 4 বিলিয়ন প্লাস মাইনাস। কত শর্ত আমরা মানতেছি তাদের। আর আমাদের ভাই বোনেরা যারা বিদেশে কাজ করতেছে তারা আমাদেরকে অ্যানুয়ালি $26 বিলিয়ন পাঠাচ্ছে। Only 1.5 months remittance, inward remittance, equivalent to that IMF loan. ছায়া সংসদের স্পিকার ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রবাসী আয়ের প্রণোদনা 2.5% থেকে বাড়িয়ে 4 থেকে 5% করা গেলে সম্মান দেওয়া হবে প্রকৃত হিরোদের। যারা ইথিক্যাল মাইগ্রেশন করবে, নৈতিকভাবে অভিবাসন করবে, সেই রিক্রুটিং এজেন্সিগুলোকেও যদি আমরা সমানভাবে মর্যাদা দিতে পারি, আরএমজি খাতের মতো প্রণোদনা প্রদান করতে পারি, তাদেরকেও কিন্তু আনুষ্ঠানিকভাবে সম্মানিত করতে পারি, তাহলে আজকে এই যে সারা পৃথিবীতে 1 থেকে 1.5 কোটি মানুষ যারা পৃথিবীতে অবস্থান করছে তাদেরকে আরো বেশি তারা গতিশীল করবার জন্য চেষ্টা করবেন। আমরা যদি বেশি পরিমাণে নার্স প্রেরণ করতে পারি, আমরা ডাক্তার প্রেরণ করার চিন্তা করতে পারি, ইঞ্জিনিয়ার প্রেরণ করতে পারি, অতি দক্ষ কর্মী প্রেরণ করতে পারি, আমরা আগামী বছর 2025 আমরা টার্গেট রাখতে চাই $35 বিলিয়ন আমরা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের কাছ থেকে আমরা আহরণ করতে চাই। বক্তারা বলেন, প্রবাসীরা বিদেশে থাকলেও দেশপ্রেমের জ্বলন্ত প্রমাণ দিয়েছেন জুলাই বিপ্লবে। এসব যোদ্ধাদের মূল্যায়নের পাশাপাশি বাইরাকে শক্তিশালী করার দাবি তাদের। করতে পারেন 10টা ব্যাংক একটা গোষ্ঠী একটা পরিবারের হাতে। উনি আবার এই দেশের সিটিজেন না, ওনাকে কায়দা করে বিদেশি সিটিজেনশিপ দেওয়া হয়েছে। রিসোর্স ছিল, এটাই তার অপরাধ।
এবং ওটার মাধ্যমে 40% আসতো রিমিটেন্স, টোটাল রিমিটেন্সের। তো দেখেন কোন একটা ব্যাংক খুব ভালো করতেছে, ওটা হয়ে গেছে তার জন্য কাল। আমাদের ব্যাংকগুলো, আমাদের এমবিসিগুলো সাহেবের মতো বসে থাকে। আমাদের কর্মীদেরকে সুরক্ষা করা, সার্ভিস দেওয়া, পাসপোর্ট দেওয়া, তাদের অর্থ সংগ্রহ করবার ক্ষেত্রে তাদের কিন্তু অত্যন্ত কষ্ট করতে হয়। অথচ যারা হুন্ডি ব্যবসা করে তারা কর্মীর ঘরে ঘরে গিয়ে, কর্মস্থলে গিয়ে অর্থ কালেকশন করে এবং সেই কালেকশন করা অর্থগুলোকে আবার বাংলাদেশে কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সে অর্থ পৌঁছে দিয়ে আসে। আর আমাদের ব্যাংকগুলো বিভিন্ন জায়গায় বুথ খুলে বসে আছে। যদি ব্যাংকগুলো বুথ খুলে বসে থাকে তাহলে কর্মীরা ছুটি নিয়ে সেখানে গিয়ে তার সময় নষ্ট হয়, তার কাজের ক্ষতি হয়, তার বেতন কমে যায়। সে কারণে কিন্তু অনেক সময় কর্মীরা ব্যাংকে গিয়ে অর্থ প্রেরণ করতে চায় না। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। পরে চ্যাম্পিয়ন দলের হাতে 30,000 টাকা ও রানার আপ দলের হাতে 20,000 টাকা সহ সম্মাননা তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। শুধু শেখ হাসিনা নয়, যারাই ফ্যাসিবাদী আচরণ করবে তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে কথা বলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি আরো বলেন, আমার দেশ পত্রিকা মানুষের পছন্দের পত্রিকা। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলেও জানান মাহমুদুর রহমান। শুধু হাসিনার ফ্যাসিবাদ নয়, আওয়ামী ফ্যাসিবাদ নয়, যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। যদি আর কেউ হাসিনার পদাঙ্ক অনুসরণ করতে চায় তাহলে আমরা অবশ্যই আমার দেশ মাথা উঁচু করে সেই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ইনশাআল্লাহ অব্যাহত রাখবে। কেজিতে 50 টাকা বাড়ল মুরগির দাম। হঠাৎ দাম বাড়ার কারণ জানা নেই ব্যবসায়ীদেরও। মাছের দাম বেড়েছে গুঞ্জন উঠলেও গত সপ্তাহের দামেই তা স্থিতিশীল রয়েছে। এদিকে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম, তবে তা এখনো সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে বলে জানালেন ক্রেতারা। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। ছুটির দিনেই সপ্তাহের বেশিরভাগ কেনাকাটা করেন নগরের কর্মব্যস্ত মানুষ, কিন্তু সামর্থ্যের সাথে নিত্যপণ্যের দামের ফারাক বাড়তে থাকায় কেনাকাটার তালিকা করতে হচ্ছে কাটছিট। বাজারে হঠাৎ করেই কেজিতে 50 টাকা বেড়েছে মুরগির দাম। ব্রয়লার কিংবা সোনালী সব ধরনের মুরগির দামই ঊর্ধ্বমুখী। যদিও কিছুটা স্থিতিশীল রয়েছে মাছের বাজার, তবুও ক্রেতার দেখা পাচ্ছেন না বিক্রেতারা। বেড়েছে কেজিতে 50 টাকা বেড়ে গেছে, 40-50 টাকা। হঠাৎ করে বাড়ার কারণ কি বুঝতে পারি না, মাল শর্টের গতিকে না কির গতিকে আবার বোঝা যাইতেছে। মাছের দাম বাড়তি না, মোটামুটি গত সপ্তাহে যেরকম ছিল এই সপ্তাহে এরকমই আছে, কিন্তু ক্রেতা খুব কম। আমার দোকানে যেগুলো আছে সব দামই কমছে। যেমন এই রুইগুলো আগে বেচতাম আপনার 350 টাকা কেজি, আজকে বেশি 300 টাকা কেজি। এদিকে রাজধানীর বাজারে ছেয়ে গেছে শীতকালীন বিভিন্ন সবজিতে। টমেটো বাদে প্রায় সব সবজি মিলছে 70 থেকে 80 টাকার নিচে। মোটেও সন্তুষ্ট না, একদম জিনিসের আগে ছিল ডবল, এখন হয়েছে 3 ডবল। আমাদের জন্য যারা, আমি ধরেন আমার হাজবেন্ড নাই, আমি যেভাবে চলি সেভাবে এখন চলা অসম্ভব। যারা সাধারণ মানুষ তাদের আসলে আর একটু কম হইলে ভালো। বাজারের অবস্থা তো আপনার সবসময় জিনিসপত্রের দাম বেশি। আমরা তো চাকরিজীবী, আমাদের তো সীমিত টাকা, সীমিত আয়ের মধ্যে তো আমরা পারি না, কষ্ট হয়ে যায়। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে প্রতিনিয়ত বাজারে তদারকির প্রয়োজন বলে মনে করেন ক্রেতারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। পলিথিনের বিকল্প নিয়ে কাজ চলছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেছেন, দেশে 15 কোটি ব্যাগের চাহিদা রয়েছে। এজন্য পলিথিনের বিকল্প ব্যাগের উৎপাদন বাড়ানো হচ্ছে। সকালে কারওয়ান বাজারে পলিথিনের বিরুদ্ধে অভিযানে তিনি বলেন, দোকান মালিক সমিতির মাধ্যমে পরিবেশ বান্ধব ব্যাগের ব্যবহার বাড়ানো হবে। ক্রেতাদের বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসার অভ্যাস বাড়ানোর তাগিদ দেন সচিব। পলিথিনের বিরুদ্ধে এ পর্যন্ত প্রায় 200টি অভিযানে 26 লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে 50,556 কেজি পলিথিন। আগামীতে অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তপন কুমার। দীর্ঘদিন পর চিরচেনা রূপে কক্সবাজার। পর্যটকে ভরপুর সৈকত, হোটেল, মোটেল, খাবার দোকান কিংবা বিপণিবিতান। সন্তানদের স্কুল কলেজে ছুটি থাকায় পরিবার পরিজন নিয়ে আনন্দের সময় কাটাতে বছরের এই সময়টাই বেছে নেন ভ্রমণ পিপাসুরা। এতে ব্যবসা বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। তাদের প্রত্যাশা, জানুয়ারির প্রথম সপ্তাহ এমন ভিড় থাকবে পর্যটন নগরীতে। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট
জানাচ্ছেন জাহিদুল আলম। সমুদ্র সৈকত জুড়ে লাখো পর্যটকের পদচারণা। তিল ধারণের ঠাঁই নেই দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য কক্সবাজারে। ইনানি, হিমছড়ি, দরিয়ানগর এমনকি শহরের ভেতরের শপিং মলগুলো ব্যস্ত দর্শনার্থীদের অভ্যর্থনা জানাতে। এবছর দীর্ঘ সময় ধরে এত বেশি পর্যটকের সমাগম ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। এতে সমুদ্র সৈকত সহ বিভিন্ন জায়গায় বিড়ম্বনাও বেড়েছে পর্যটকদের। আমরা ফ্যামিলি নিয়ে আসছি, নতুন বিয়ে হয়েছে, এসে খুবই ভালো লাগছে, বাচ্চা খুব এনজয় করছে, আমরা প্রকৃতি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। ছুটির দিনে কক্সবাজার আসছি, ছুটি পাইছি, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি ডিসেম্বর মাস। আসলে আনন্দ উপভোগ করতেছি, কক্সবাজার আসা হলো খুব ভালো লাগতেছে। আম্মু আব্বুর সাথে আসছি, অনেক ভালো লাগতেছে। আমি অনেকদিন পর বিচে এসেছি, তার সাথে আমার ভাইও এসেছে, আমার মা বাবাও এসেছে, খুব ভালো লাগে। কলাতলি, সুগন্ধা ও লাবণী বিচে ভিড় বেশি থাকায় দর্শনার্থীরা শহর কিংবা আশেপাশের বিভিন্ন বিনোদন কেন্দ্র ও মেলায় ঘুরছেন। তাদের সব ধরনের বিনোদনের ব্যবস্থা করছেন সংশ্লিষ্টরা। টুরিস্টদের জন্য, অ্যামিউজমেন্টের জন্য এখানে কিছু রাইড রাখা হয়, যাতে আমাদের পর্যটকরা আসলে যাতে সানন্দে ঘুরতে পারে। সবাই এখানে মেলাতে আসে ঘোরার জন্য। আর আমরা যারা স্থানীয় কক্সবাজারবাসী আছি, তারা সাধারণত একটা বিচ ছাড়া কোথায় নেই। প্রত্যেকটা দর্শনার্থী এসে যদি মনে করেন আমরা লটারির মাধ্যমে টিকিট উইন করলে আমরা ভিজুয়াল দেখতে পারবো, তার টাকা লাগবে না, টাকা ছাড়াই সে ভিজুয়াল দেখার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই মৌসুমে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কক্সবাজারে পর্যটকের ঢল থাকবে বলে প্রত্যাশা ট্যুর অপারেটর ও পর্যটন সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্র্যাক ব্যাংক এবং দ্য ডেইলি স্টার আয়োজিত নবম আইসিটি পুরস্কার প্রদান করা হলো। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস এবং লা মেরিডিয়ানের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফাই সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরেফ হোসেন এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। অনুষ্ঠানে ৬টি ক্যাটাগরিতে ৭ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠিত হয়ে গেল ওয়ার্ল্ড মিডিয়া কমিউনিকেশন পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৪। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পী রুনা লায়লা। বিশেষ অতিথি ছিলেন অফিসার্স ক্লাব ঢাকার ভাইস চেয়ারম্যান এম এ রাজেক। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড মিডিয়া কমিউনিকেশনের উপদেষ্টা সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ। এবার কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারাকে আজীবন সম্মাননা দেয়া হয়। আর সেরা সংবাদ পাঠিকা হয়েছেন এটিএন বাংলার অনামিকা হাসান পুনম। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। জমকালো আয়োজনের প্রথমবারের মতো অনুষ্ঠিত হল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ম্যারাথন। রূপপুরের জলশিরি এলাকায় ভোরে শুরু হওয়া এই ম্যারাথনে অংশ নেন ৫,০০০-এরও বেশি দৌড়বিদ। ৩ ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে ১.৫ কোটি টাকার অর্থ পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রূপপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। কুয়াশার চাদর ভেদ করে পুরো উদ্যমে ছুটে চলেছেন দৌড়বিদরা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ম্যারাথনে ৩ ক্যাটাগরিতে নানা বয়সী ৫,০০০-এরও বেশি দৌড়বিদ অংশ নেন। দৌড় শেষ করে উচ্ছ্বাস প্রকাশ করেন ম্যারাথনিস্টরা, তুলে ধরেন রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। ওভারঅল খুবই ভালো লেগেছে এবং গ্রুপে রান করে আমি খুবই মজা পাই এবং আই এম ইন্সপায়ার্ড। আমার বয়সী বেশ কিছু পার্টিসিপেট করেছে, কিছু বিদেশিও পার্টিসিপেট করেছে এবং আমি দেখেছি যে 60 ইয়ার্স ওল্ড লেডিও পার্টিসিপেট করেছে, দে কমপ্লিটেড। আমার এজ হলো 59।
প্রায় 4 বছর জীবনে আমি 36টা ইভেন্ট শেষ করছি। ল্যাকিংস বলতে শুধু হাইড্রেশন পয়েন্ট, বাট রানিং ট্র্যাক, তাদের মেইনটেনেন্স A to Z ইটস গুড। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আগামী বছর থেকে বছরে 2 বার ম্যারাথন আয়োজন করবে BOA। পরবর্তীতে চট্টগ্রাম, কক্সবাজার এবং পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায় ম্যারাথন আয়োজন করার কথাও জানান সেনাপ্রধান। অনেক পার্টিসিপেন্ট এখানে এসেছেন, আজকে আমাদের সাথে দৌড়িয়েছেন বিভিন্ন বয়সের। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এখানে আমাদের 5000-এরও বেশি ম্যারাথনাররা ছিলেন, এর মধ্যে 4751 জন পুরুষ এবং 365 জন মহিলা। আমি আশা করব যে ভবিষ্যতে মহিলা পার্টিসিপেশন আরও বাড়বে, জাতির মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়া এবং সবার একটা আগ্রহ সৃষ্টির জন্য তারা কাজ করে যাবেন। ম্যারাথনে এলিট, সাধারণ এবং ভেটারান ক্যাটাগরিতে বিজয়ীদের 90 জনকে মোট 1.5 লাখ টাকার অর্থ পুরস্কার দেওয়া হয়। মুশফিকুর রহমান, ATN বাংলা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। মারা গেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা তারেক রহমান সহ বিভিন্ন মহলের শোক। কাল নেওয়া হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সুনির্দিষ্ট তারিখ দিয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির। সরকার গঠন করলে জনগণের সেবক হয়ে কাজ করবে জামায়াত, জানালেন দলের আমির। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে না পারা হবে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, মন্তব্য সার্জিসের। জাতীয় সরকার গঠনের দাবি ভিপি নূরের। বিগত সরকারের আমলে টাকা পাচারের কারণে ঝুঁকিতে অর্থনীতি, বলছে সিপিডি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মানি লন্ডারিং বন্ধের তাগিদ টিআইবি। এবং জনশক্তি রপ্তানি খাতকে ঢেলে সাজালে প্রবাসী আয় $35 বিলিয়ন উন্নীত করা সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা। রেমিটেন্স যোদ্ধাদের মূল্যায়নের পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।